স্বাগত নিউজ 24 চট্টগ্রাম প্রতিদিনে আপনাদের সাথে আছি আমি সোহাগ বক্স। চট্টগ্রামে সপ্তাহের ব্যবধানে বেড়েছে মাছ, ডিম ও মুরগির দাম, বাড়তি সবজির দামও। টমেটো কেজিতে প্রায় 20 টাকা পর্যন্ত বেড়েছে। কমেছে লেবুর দাম। এছাড়া মাছ ধরায় নিষেধাজ্ঞা থাকায় সামুদ্রিক মাছের সরবরাহ কমায় কেজিতে দাম বেড়েছে 20 থেকে 50 টাকা পর্যন্ত। চট্টগ্রাম থেকে রতন দাসের ক্যামেরায় ইশতিয়াক শানের প্রতিবেদন। বাজারে সবজির সরবরাহে কোনো কমতি নেই, তারপরেও গত সপ্তাহে টমেটো কেজিতে 60 টাকায় বিক্রি হলেও বর্তমানে বিক্রি হচ্ছে 80 টাকায়, আর বেগুনও 80 টাকায় বিক্রি হচ্ছে। এছাড়া 30 টাকা কেজির শসা বিক্রি হচ্ছে 60 টাকায়। গাজরের দাম বেড়েছে কেজিতে 20 টাকা। 60 থেকে 70 টাকা, কাঁকরোল 50 টাকা, এই পটল 50 টাকা, টমেটো 60 থেকে 70 টাকা, গাজর চলতেছে 80 টাকা কেজি, চায়না চলতেছে 150 টাকা কেজি। একই চিত্র মাছের বাজারেও। মৃগেল মাছ কেজিতে 220 থেকে 300 টাকা, আর রুই কাতলা বিক্রি হচ্ছে 280 থেকে 450 টাকায়। যেটা 20 কেজি 22 কেজি হলো এটা 2000 টাকার নিচে বিক্রি করতে পারবো না। আর এই লাক্কা মাছ সাগর বন্ধ, 2-3টা যা আসে 2-1টা, এগুলা রেট বেশি। পুরাতন মাছগুলোর দাম বেশি দিয়ে বিক্রি কিনতে হচ্ছে আর কি। চিংড়ি মাছ 1000 টাকা, বাটা মাছ 700 টাকা, পাবদা মাছ 400 টাকা। দেশিটা একটু দাম বেশি, 600 টাকা বেশি, 580-600 এরকম বিক্রি করে। বিক্রেতারা বলছেন সামুদ্রিক মাছের সরবরাহ কম থাকায় কেজিতে দাম বেড়েছে 20 থেকে 50 টাকা পর্যন্ত। স্বস্তি নেই মুরগি ও ডিমের দামেও, তবে স্থিতিশীল রয়েছে গরু, খাসির মাংসের দাম। 15 দিন আগে 120 টাকা করে বিক্রি করছি ডজন, এখন 130-35 টাকা চলতেছে। ডিমের দাম আমি কালকে কিনলাম 140 টাকা করে, এর আগে কিনছি 120 টাকা। ক্রেতাদের অভিযোগ, প্রশাসনের নজরদারি না থাকায় ইচ্ছেমতো দাম বাড়িয়ে মুনাফা লুটে নিচ্ছে এক শ্রেণীর অসাধু ব্যবসায়ী। বাজার মনিটরিং করার জোর দাবি তাদের। মনিটরিং অবশ্যই দরকার, গভর্নমেন্টের এজেন্সিসগুলো আর একটু মনিটরিং করা উচিত। নিত্যপণ্যের দর সহনীয় রাখতে কার্যকর পদক্ষেপ নেবে প্রশাসন, এমন প্রত্যাশা ভোক্তাদের। ইশতিয়াক শান, নিউজ 24 চট্টগ্রাম। চট্টগ্রামে ট্যানারি সংকটে দিশেহারা কাঁচা চামড়ার আড়তদাররা। ঢাকার ট্যানারিদের হাতে জিম্মি থাকায় কোটি কোটি টাকা বকেয়া আটকে সর্বহারা ব্যবসায়ীরা। তবুও আসন্ন কোরবানিতে প্রায় 4 লাখ চামড়া কেনার আশা করছেন তারা। এছাড়া 1 লাখেরও বেশি চামড়া কিনবে চট্টগ্রামের রিফ লিদার। আবু জাবেদের ছবিতে চট্টগ্রাম থেকে নয়ন বড়ুয়া জয়ের রিপোর্ট। প্রতি বছর চট্টগ্রামে সবচেয়ে বেশি কোরবানি পশু জবাই হওয়ায় চামড়া সংগ্রহ হয় বেশি। এবারও চামড়া ব্যবসায়ীরা লক্ষ্যমাত্রা নির্ধারণ করছে প্রায় 4 লাখ পিস কাঁচা চামড়া কেনার। ব্যবসায়ীদের অভিযোগ, চট্টগ্রামে একটি মাত্র ট্যানারি থাকায় ঢাকার ট্যানারি মালিকদের হাতে জিম্মি আড়তদাররা। কোটি কোটি টাকা বকেয়া আটকে দিশেহারা তারা। একটা মাত্র ট্যানারি আছে চট্টগ্রামে, যে চামড়াগুলো হয় এগুলো আমরা ঢাকামুখী হয়ে বিক্রি করতে হয়। তো টাকা বিক্রি করলে আমরা ট্যানারি মালিকদের কাছ থেকে আমাদের বকেয়া পাওনাগুলো পাই না। প্রতি বছর তো 3,60,000 মতো আমাদের টার্গেট থাকে, 3,60,000 4 লাখ পর্যন্ত, গরু, ছাগল, মহিষ সব মিলিয়ে। এবারও আশা করি আমরা সব গুদামদাররা যারা আছে এখানে, যারা আড়তদার ব্যবসায়ীরা আছে, ওরা রবন মজবুত করছে। তবে চট্টগ্রামের এক ট্যানারি কর্তৃপক্ষ বলছে, প্রতিবারের মতো এবারও নগদ অর্থে 1 লাখের বেশি চামড়া সংগ্রহ করার কথা। 40 থেকে 50% চামড়া কোরবানিতে আমরা কালেকশন করি আর কি, যেহেতু এটাতে স্কোপ আছে, অনেক চামড়া এখানে কোরবানি হয়। এবারও আমাদের ওই রকম আছে, আমাদের যে প্রোগ্রাম আছে, আমরা ইনশাল্লাহ কোরবানি দাতারা হচ্ছে যে তারা যা কোরবানি করার পরেই তাদেরকে সতর্কতা অবলম্বন করতে, যে চামড়াটা যেন কোনো ফ্লে কাট, যেটা নাইফে কাটা না যায় আর কি। এটা দ্বিতীয়ত হচ্ছে যে এটা সেলানোর পরেই যেন এটাকে যে কোনো একটা ঠান্ডা জায়গায় রেখে দেয় আর কি, যেন রোদ্রের মধ্যে ফেলে না রাখে, কারণ এবারকার ওয়েদার খুব গরম। সিটি কর্পোরেশনের মেয়রের ঘোষণা অনুযায়ী কোরবানির দিন থেকে 3 দিন গ্রামের চামড়া শহরে ঢুকতে দেয়া হবে না। সেখানে লবণ দিয়ে প্রক্রিয়াজাত করে রাখতে হবে চামড়া সংগ্রহকারীদের। নয়ন বড়ুয়া জয়, নিউজ 24 চট্টগ্রাম। নারী বিষয়ক সংস্কার কমিশন বাতিল এবং ফিলিস্তিন ও ভারতে গণহত্যার প্রতিবাদে চট্টগ্রামে বিক্ষোভ সমাবেশ ও মিছিল করেছে চট্টগ্রামের হেফাজতে ইসলাম। জুম্মার নামাজের পরেই আন্দরকিল্লা জামে মসজিদের সামনে বিক্ষোভ সমাবেশে বক্তারা বলেন, নারী বিষয়ক কমিশন বাতিল না করলেও আরও কঠোর অবস্থানে যাবে তারা। পরে মিছিলটি চট্টগ্রামের আশপাশ এলাকা প্রদক্ষিণ করে প্রেস ক্লাবে গিয়ে শেষ করেন তারা।
ফিলিস্তিনে যে সমস্ত মুসলমানদের উপর নির্যাতন হচ্ছে, বিশেষভাবে ভারতে মুসলমানদের যে নির্যাতন হচ্ছে, এগুলোকে কি করা, এগুলোর জনমত সৃষ্টি করা। চট্টগ্রাম বন্দর যেভাবে বিদেশিদের দেওয়ার কথা বলা হচ্ছে, আমরা এগুলোর প্রতিবাদ জানাচ্ছি। আমরা নারী কমিশনের যে দাবি জানিয়েছিলাম সেই দাবিটা এখনো পূরণ হয়নি এবং মামলাগুলোও প্রত্যাহার হয়নি। এছাড়াও আরও যে দাবিগুলো ছিল সেগুলোও বাস্তবায়ন হয়নি। এই জন্যই আমরা আসলে এই বিক্ষোভ মিছিলের আয়োজন করেছি। বৃষ্টি কিছুটা স্বস্তি দিলেও নতুন করে তাপ প্রবাহের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। আবহাওয়াবিদ বলছে, প্রাকৃতিক এই বৈরিতার মাঝে আবির্ভূত হবে ঘূর্ণিঝড়। শ্রীলঙ্কার প্রস্তাবে যার নাম শক্তি, চলতি মাসের ২৭ তারিখ বঙ্গোপসাগরে লঘুচাপ সৃষ্টির ফলে তা ঘূর্ণিঝড় শক্তিতে রূপ নিতে পারে বলে সতর্কতা জারি করেছে আবহাওয়া অধিদপ্তর। বছর ঘুরে মে মাসে আবারও দেখা দিচ্ছে ঘূর্ণিঝড়ের শঙ্কা। চলতি মাসের ২৭ তারিখ বঙ্গোপসাগরে লঘুচাপ সৃষ্টি হতে পারে, যা ঘূর্ণিঝড় শক্তিতে রূপ নেবে বলে সতর্ক বার্তা দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। শুক্রবার সকালে আবহাওয়া অফিস জানায়, উষ্ণ সমুদ্রের তাপমাত্রার কারণে প্রায়শ মে মাসের মাঝামাঝিতে ঘূর্ণিঝড়ের সঞ্চালন তীব্র হয়। তবে ঘূর্ণিঝড় শক্তির গতিপথ কী হতে পারে তা জানা যাবে ২৭ মের পর। বর্ষার আগ মুহূর্তে এটা প্রতি বছর কিন্তু একটা লঘুচাপ তৈরি হয় এবং নিম্নচাপ কখনো কখনো এটা ঘূর্ণিঝড়ের রূপ নেয়। এবারও আমরা সেরকমই আশঙ্কা করছি আগামী ২৭ তারিখের দিকে একটা লঘুচাপ তৈরি হবে এবং এটা নিম্নচাপ হবে। নিম্নচাপের পরবর্তীতে এটা আসলে ঘূর্ণিঝড় হবে কিনা এটা সময় ২৭ তারিখে আমরা যখন ঘূর্ণিঝড়টা তৈরি হবে, মানে লঘুচাপটা তৈরি হবে, তারপরে আসলে বোঝা যাবে এবং লঘুচাপটা নিম্নচাপ এবং ঘূর্ণিঝড় হওয়ার পরবর্তীতে আসলে এটা ঠিক করা যাবে আসলে এর গতিপথটা কোন দিকে যাবে। এ অবস্থায় উত্তর বঙ্গোপসাগর উপকূলীয় এলাকা এবং সমুদ্র বন্দর সমূহের ওপর দিয়ে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্র বন্দরকে। এছাড়াও পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার সব নৌকা ও ট্রলারকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে। ঘূর্ণিঝড় শক্তি আসার আগেই নানা প্রস্তুতি নিচ্ছে উপকূলের মানুষ। এখন তো সমুদ্রে যে সিগন্যালটা আছে এটা বজ্র মেঘমেলা তৈরি হচ্ছে। বজ্র মেঘমেলা তৈরি ও থান্ডারিং হয়, বৃষ্টিপাত বেশি হয়, মাছ ধরা নৌকা ট্রলারদের জন্য সমস্যা। এই জন্য আমরা কিন্তু ৩ নম্বর স্তরে সংকেত দিয়েছি। পূর্বাভাস বলছে, আগামী কয়েকদিন দেশের প্রায় সব বিভাগে বয়ে যাবে অস্থায়ী দমকা হাওয়া সহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি। তবে বন্যা হওয়ার আশঙ্কা নেই বলে জানান তিনি। সুকন্যা আমির, নিউজ 24, ঢাকা। দর্শক, চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্র বন্দরসমূহকে ৩ নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। আর এই বিষয়ে কক্সবাজার থেকে আরও বিস্তারিত জানিয়েছেন আমাদের সহকর্মী ইরফানুল হাসান। সমুদ্রের কিনারায় আছি, আবহাওয়া অফিস বলছে এই মুহূর্তে ৩ নম্বর সতর্কতা সংকেত চলছে। সাগরের দৃশ্যটা একটু দেখাতে চাই। আজকে সাগরের যে ঢেউ, এটি মূলত অন্য সব দিনের তুলনায় একটু বিকট শব্দ দেখা যাচ্ছে। সাগরের ৩ নম্বর সতর্কতা সংকেত দেওয়ার ফলে ঢেউয়ের উচ্চতা কিছুটা বৃদ্ধি পেয়েছে এবং এই কারণেই যারা আবহাওয়া অফিস কর্মকর্তা আমাদেরকে যেটি জানিয়েছেন, আসলে ৩ নম্বর যে সতর্কতা সংকেত চলছে এটি উপকূলে আঘাত হানার কোনো সম্ভাবনা আপাতত নেই। তবে সাগরে যে সমস্ত নৌযান যাচ্ছে তারা যদি সাগরে যায় তাহলে বিপদের সম্মুখীন হতে পারে। সেজন্য আবহাওয়া অফিস ইতিমধ্যে জানিয়েছেন যে সাগরে চলাচল করা নৌযান এবং অন্যান্য যে সমস্ত যাত্রীবাহী নৌযানগুলো রয়েছে তাদেরকে উপকূলের কাছাকাছি থাকার জন্য আবহাওয়া অফিস জানিয়েছে। সেক্ষেত্রে বিপদ এড়াতে মোটামুটি কয়েকদিন তাদেরকে একটু সতর্ক অবস্থায় থাকার জন্য বলা হয়েছে। এই মুহূর্তে কক্সবাজার সৈকতে যে পরিস্থিতি, এখানে আসলে ৩ নম্বর সতর্কতা সংকেত ঘিরে মানুষের মাঝে তেমন কোনো উৎকণ্ঠা কাজ করছে না। বিশেষ করে এই সতর্কতা সংকেতটি উপকূলে আঘাত হানার কোনো সম্ভাবনা না থাকায় মানুষের মাঝে আসলে তেমন কোনো শঙ্কা কাজ করছে না। আবহাওয়া অফিস যেটি বলছেন যে আগামী যে ২৬ তারিখ কিংবা ২৭ তারিখ থেকে যে ঘূর্ণিঝড় শুরু হওয়ার আশঙ্কা করছেন সেটি উপকূলে আঘাত হানতে পারে এবং এই জন্য উপকূলের আশেপাশে যে সমস্ত বাসিন্দারা রয়েছে তাদেরকে সতর্ক অবস্থানে থাকার জন্য বলা হয়েছে। তবে কক্সবাজারে এই যে ঘূর্ণিঝড়ের আশঙ্কা রয়েছে এটি ঘিরে মানুষের মাঝে তেমন কোনো আসলে উৎকণ্ঠা দেখা মিলছে না। আমরা এই মুহূর্তে সৈকতের যে জায়গায় দাঁড়িয়ে আছি, এখানে আসলে সবার মাঝে কোনো ধরনের তেমন আমরা উৎকণ্ঠা আসলে দেখতে পাইনি। তবে আবহাওয়া অফিস যেটি বলছেন যে ২৬ তারিখের পর অর্থাৎ ২৭ তারিখ থেকে যে ঘূর্ণিঝড় সৃষ্টি হতে পারে সেটি ঘিরে কিছুটা
উপকূলে আঘাত হানার সম্ভাবনা রয়েছে, সেহেতু সবাইকে সতর্ক অবস্থানে থাকার জন্য, আগে থেকে প্রস্তুতি নিয়ে থাকার জন্য তারা জানিয়েছেন। তো এই ছিল কক্সবাজারের আবহাওয়ার সর্বশেষ খবরাখবর। ফিরে যাচ্ছে স্টুডিওতে। দর্শক, সময় হলো একটা বিরতির, সাথেই থাকুন। আবার স্বাগত সংবাদে। জুলাই ঐক্য বিনষ্টের ষড়যন্ত্র ও ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে চট্টগ্রামে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জুলাই ঐক্য চট্টগ্রাম। জুম্মার নামাজের পরে চট্টগ্রামের আন্দরকিল্লা শাহী জামে মসজিদের সামনে থেকে মিছিলটি নগরী ঘুরে প্রেস ক্লাবের সামনে গিয়ে শেষ হয়। এ সময় আন্দোলনকারীরা বলেন, জুলাই বিপ্লবের ঐক্যে যারা ফাটল সৃষ্টি করার পাঁয়তারা করছে তাদের চিহ্নিত করতে মাঠে নেমেছে তারা। ব্রাহ্মণবাড়িয়ায় লাশবাহী অ্যাম্বুলেন্স থামিয়ে ডাকাতির ঘটনা ঘটেছে। এই ঘটনায় ডাকাতদের হামলায় 9 জন আহত হয়েছেন। ভুক্তভোগীরা জানায়, বৃহস্পতিবার দিবাগত রাত 1টার দিকে ঢাকা থেকে অ্যাম্বুলেন্সে করে বাড়িতে ফেরার পথে বরিশর ইউনিয়নের তিলপাড়া এলাকা অতিক্রমের সময় সশস্ত্র ডাকাতরা সড়কে গাছ ফেলে পথ রোধ করে। পরে গাড়িতে হামলা করে মরদেহের সঙ্গে থাকা স্বজনদের কাছ থেকে 9টি মুঠোফোন ও নগদ 1.5 লাখ টাকা হাতিয়ে নেয়। আর এই বিষয়ে পুলিশ জানান, জড়িতদের আইনের আওতায় আনতে অভিযান চলছে। দীর্ঘ 17 বছর ধরে একটি পূর্ণাঙ্গ মেডিকেল কলেজের প্রতীক্ষায় কক্সবাজারের প্রায় 28 লাখ মানুষ। এরই মাঝে যুক্ত হয়েছে 13 লাখ বাস্তুচ্যুত রোহিঙ্গার চাপ। এছাড়া ব্যবহারিক প্রশিক্ষণের জন্য প্রতিদিন ক্যাম্পাস থেকে প্রায় 6 কিলোমিটার দূরে যেতে হয় মেডিকেল শিক্ষার্থীদের। অবশেষে এসিসিজিপির সভায় 500 শয্যার হাসপাতাল অনুমোদন পেল কক্সবাজার মেডিকেল কলেজ। এতে উচ্ছ্বসিত শিক্ষার্থী সহ জেলাবাসী। ইরফানুল হাসানের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। প্রায় 28 লাখ জনগোষ্ঠীর সেবায় কক্সবাজার জেলা সদরে রয়েছে মাত্র 250 শয্যার একটি হাসপাতাল, যেখানে প্রতিদিন 5 থেকে 6 হাজার রোগী চিকিৎসা সেবা নিতে আসেন। ওয়ার্ডে কিংবা ফ্লোরে ভর্তি থেকে চিকিৎসা নেন হাজারেরও বেশি রোগী। সঙ্গে রয়েছে 13 লাখ বাস্তুচ্যুত রোহিঙ্গার চাপ। এছাড়াও রয়েছে হেমাটোলজি, সাইকিয়াট্রিক, নিউরোমেডিসিন, এনআইসিইউ সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিভাগের সংকট। ফলে অধিকাংশ রোগীকে স্থানান্তর করা হয় চট্টগ্রাম মেডিকেল বা ঢাকায়। এছাড়া কক্সবাজার মেডিকেল কলেজের শিক্ষার্থীদের ব্যবহারিক শিক্ষার কাজ শিখতে যেতে হয় 6 কিলোমিটার দূরে সদর হাসপাতালে। এমন প্রেক্ষাপটে 500 শয্যার হাসপাতাল নির্মাণের দাবিতে দীর্ঘদিন ধরে আন্দোলন করে আসছেন বিভিন্ন নাগরিক সংগঠন ও কলেজটির শিক্ষার্থীরা। অবশেষে 20 মে কক্সবাজার সরকারি মেডিকেল কলেজে একটি 500 শয্যার হাসপাতালের চূড়ান্ত অনুমোদন দেয় সরকারি ক্রয় সংক্রান্ত জাতীয় কমিটি। এতে খুশি কলেজের শিক্ষক শিক্ষার্থীরা। সরকারি ক্রয় কমিটির মিটিংয়ে পাশ হওয়ার মাধ্যমে মোটামুটি প্রশাসনিক প্রতিযোগিতা সবগুলোই শেষ। তো আল্লাহর ইনশাল্লাহ আমরা আশা করি যে আগামী 2 মাসের মধ্যে এটা কাজটা শুরু হয়ে যাবে ঠিকাদারের সাথে আমাদের জনপূর্ত বিভাগের। পরবর্তী কাজ যেটা সেটা হচ্ছে জনপূর্ত বিভাগই করবে। আমাদের যে আসা যাওয়া সকাল বিকাল এগুলো আমাদের লাঘব হবে, আমাদের সময় সাশ্রয় হবে, পাশাপাশি আমাদের সেবার মানও বাড়বে। খুবই আনন্দিত যে আমাদের এত বছরের যে একটা আমাদের প্রচেষ্টা, একটা আমাদের হসপিটাল হওয়ার, সেটা এখন পূরণ হতে যাচ্ছে। সরকারি কাজের মধ্যে অনুমোদন পাওয়াই শেষ না, আমাদের এটা বাস্তবায়ন খুবই জরুরি। আমাদের কক্সবাজার মেডিকেল কলেজ বাস্তবায়ন হবে, এটাই আমাদের আশা আকাঙ্ক্ষা। নির্মাণ ব্যয় সংক্রান্ত কাগজপত্র হাতে না পেলেও দ্রুতই নির্মাণ কাজ শুরু হবে বলেও জানিয়েছেন কক্সবাজার মেডিকেল কলেজের অধ্যক্ষ। শান্তা ইসলাম, ডেস্ক রিপোর্ট, নিউজ 24। হাজার হাজার পুণ্যার্থী মানুষের সমাগমে খাগড়াছড়ির মাইশছড়ি পানন্দাই কারবারিপাড়া বেনুবন বিহারের বিহারাধ্যক্ষ প্রয়াত ভদন্ত ওয়ারা স্বামীথের অন্ত্যেষ্টিক্রিয়া অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকালে অন্ত্যেষ্টিক্রিয়া উদযাপন কমিটি ও এলাকাবাসীর আয়োজনে চৌধুরীপাড়া ধর্মসুখ বৌদ্ধ বিহার মাঠ প্রাঙ্গণে এই অন্ত্যেষ্টিক্রিয়া অনুষ্ঠিত হয়। এই উপলক্ষে পঞ্চশীল গ্রহণ, বুদ্ধ মূর্তি দান, অষ্টপরিষ্কার দান, সংঘ দান করেন পুণ্যার্থীরা। কুমিল্লার লালমায়ে জামায়াতে ইসলামীর উদ্যোগে এক কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বিকেলে বাগমারা দক্ষিণ ইউনিয়নে উপজেলার মাঠে বিভিন্ন ওয়ার্ডের কর্মীদের অংশগ্রহণে এই সম্মেলনের আয়োজন করা হয়। সম্মেলনে বক্তারা আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে কর্মীদের আরও সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানান। সম্মেলনের প্রধান অতিথি ছিলেন ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি মাওলানা ইয়াসিন আরাফাত।
প্রধান বক্তা ছিলেন কুমিল্লা দক্ষিণ জেলা জামায়াতের সেক্রেটারি ডক্টর সৈয়দ সরওয়ার উদ্দিন সিদ্দিকী। নোয়াখালী সদর উপজেলায় পল্লী চিকিৎসকের ছুরিকাঘাতে এক কলেজ ছাত্র নিহত হয়েছেন। প্রত্যক্ষদর্শীরা জানান, বৃহস্পতিবার বিকেলে রুমনকে পল্লী চিকিৎসক মোহাম্মদ শাহিনের কাছে চিকিৎসার জন্য নেয় তার কয়েকজন বন্ধু। সেখানে শাহিন রুমনকে চিকিৎসা দিতে অপারগতা দেখালে তার সাথে রুমনের বন্ধু রাফির বাকবিতণ্ডা হয়। পরে রাফির সাথে পল্লী চিকিৎসক শাহিনের হাতাহাতি হয়। এক পর্যায়ে শাহিন রাফিকে চা দোকানে থাকা ছুরি দিয়ে আঘাত করেন। এতে রাফি গুরুতর আহত হয়। পরে রাফিকে উদ্ধার করে হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। দর্শক, এই ছিল নিউজ 24 চট্টগ্রাম প্রতিদিনের সংবাদে। ধন্যবাদ সবাইকে।